শীতের সকাল 10টা থেকে সংসারের সব কাজ সেরে বিকেলে বেরোলাম কেনাকাটা করতে। বাবানের স্কুলের জন্য সব কিছু নতুন নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু বাজে সকাল 10টা থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো যাই হোক, আমি কিন্তু উঠেছি 9টার দিকে। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, বলতে পারো কাল রাত থেকে প্রচণ্ড পেট ব্যথা ছিল আমার। তো সেই জন্য অনেক রাতেই ঘুমাতে হয়েছে পেট ব্যথার জন্য। ওষুধ খেয়েছিলাম, তারপরেও কমতে চাইছিল না। তারপরে ধীরে ধীরে ওষুধ খাওয়ার কিছুক্ষণ অনেকটা একটু সময় নিয়ে কমেছে আস্তে ধীরে। তারপরে অনেকটা বলতে পারো রাতই হয়েছিল ঘুমাতে ঘুমাতে। তো সকাল থেকে না শরীর সকালবেলা উঠতে চাইছিলাম, তো ঘুমটা ভাঙেনি। তার মধ্যে আবার শরীরটা অতটা ভালোও লাগছিল না। তো সেই কারণে আমি কিন্তু উঠেছি হচ্ছে 9টার দিকে উঠেছি। বাবানের পাপা উঠেছে 8টার দিকে। বাবান আর আমি 9টার দিকে উঠেছি। বাবানের ঘুম ভেঙে গিয়েছিল অনেক আগেই, কিন্তু আমার সাথেই উঠেছে। বাবানের পাপা 8টার দিকে উঠে বাড়ির ঘর বাড়ি উঠান, তারপরে ঘরের ভিতরে সব কিছু কিন্তু বাসি ঘরগুলো বাবানের পাপাই ঝাড় দিয়েছে। আমি 9টার দিকে উঠে জামা কাপড় নিয়ে সোজা চলে গেছিলাম বাথরুমে। তারপরে একবারে হচ্ছে স্নান সেরেছি। অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, সেগুলো কেচে দিয়েছি। সব কিছু কেচে দিয়ে তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি। তো যাই হোক, পুজো দিতে পারবো না দেখে আমি পুজোটা দিব না, বাবানের পাপাই পুজো দেবে। তো সকালবেলা উঠেই তারপর প্রথমে কি করলাম বলো তো, ওই যে একদম ব্রাশ করে সোজা চলে গেছিলাম বাথরুমে, কাপড় চোপড় নিয়ে কেচে স্নান করেছি। তারপর অনেকটা বেলা হয়ে গেছে, তো 10টা থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি, 9টার দিকে উঠেছি। উঠে না তারপরে হচ্ছে ব্রাশ করতে একটু ফ্রেশ হলাম। তারপরে এই যে এতগুলো জামা কাপড় কাচতে কাচতে স্নান করতে করতে না 10টা প্রায় বেজেই গেছিলো। ওই মোটামুটি 9টা 50 এরকম হবে। এসে তারপরে ধীরে সুস্থে কাজকর্ম মোটামুটি 10টা থেকেই আমি শুরু করেছি। তো ওই যে কিছু জিনিস ছিল, সকালবেলা উঠে একটু মুসলি খেয়ে নিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে যেহেতু এখন ছুটি চলছে বাবানের, তো সেই জন্য কোনো সমস্যা নেই। তারপরে একটু দেরি করে উঠেছি তো আজকে ঘুম থেকে। আর সকালবেলা বাসি কাজের কোনো তাড়া ছিল না, যেহেতু সবই বাবানের পাপা করে নিয়েছে সকালবেলা উঠেই। তো তারপরে আমি ওই যে কিছু জিনিস ছিল সেগুলো কোটাতে ঢেলে নিলাম, আর একটু মুসলি খেয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এত বেলা হওয়ার কারণে। আর বাবানের পাপাও খেয়েছে, বাবানকে দিয়েছে, বাবান খেয়েছে। তারপরে বাবানের পাপাও নিজে নিজে নিয়েই খেয়ে নিয়েছে। তো আমি উঠে তারপরে কাজকর্মগুলো সেরে যে এখন সব জামাকাপড় নিয়ে এসে ছাদে এসে তারপর কাপড়গুলো মেলে দিই। আজকে জানো তো সারাদিনই এক ফোঁটাও রৌদ্র ওঠেনি। এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি না, একটুকুও শুকায়নি, একটা পাতলা জামা কাপড়ও শুকায়নি সারাটা দিন। এখন 10টা বেশি বেজে গেছে, মোটামুটি 10:30টার মতো বেজেই গেল বলতে পারো। দেখে মনে হচ্ছে কিন্তু সকাল 6টা বাজে, এরকমই মনে হচ্ছে। সারাটা দিন এরকম ছিল। হাওয়া ছিল, খুব একটা ছিল না, হালকা হাওয়া থাকলে হয়তো জামা কাপড়গুলো আরেকটু শুকাতো, কিন্তু শুকায়নি, এরকমই ছিল। জল পর্যন্ত ধরেনি। বিকেলবেলা জামা কাপড়গুলো আনতে যাচ্ছি, এখন এই জলগুলো সব আছে, চিপে চিপে জলগুলো আমি পরে বিকেলবেলা ফেলে জামা কাপড়গুলো তুলেছি। একটুকু জামা কাপড় শুকায়নি, একটা জামা কাপড়ও শুকায়নি, ওভাবেই ছিল। সারাদিন এক ফোঁটা রোদের দেখা পেলাম না, যে একটু রোদ উঠলে হয়তো শুকিয়ে যেত। সোয়েটারগুলো ছিল মোটা মোটা, তারপর হচ্ছে কম্বলটা ছিল, কিছুই শুকায়নি। ওভাবেই এখন না কাচলেও হচ্ছিল না, তো সেই জন্য সব কিছু কাচতে হলো। আর শ্যাম্পু করার কারণে না চুলটাও শুকাতে পারছি না, কারণ হচ্ছে এই যে সকালবেলা উঠেছি দেরি করে, কাজকর্মগুলো অনেক তো আছে, সেগুলো করে নেব। আর তার মধ্যে চুল ছেড়ে ভেজা চুল নিয়ে কাজ করতেও আমি পারবো না। তো সেই জন্য ভাবলাম সব কাজ সেরে নিয়ে তারপরে বসে বসে চুলটা নয় শুকানো যাবে। তো সেই কারণে আমি আর হচ্ছে চুলটা খুলিনি, ওভাবেই রেখে দিয়েছি। তারপরে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি ভালো করে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে আবার বাবানের পাপা বেরোবে, বাবানের জন্য বই কিনতে যাবে। যেহেতু জানুয়ারি 2 তারিখ থেকে বাবানের ক্লাস শুরু হচ্ছে নতুন করে। এদিকে বাবানের ভর্তিও হয়ে গেছে বাবানের পাপা গিয়ে ভর্তি করিয়ে এসছে। তারপরে বই বুকলিস্ট দিয়ে দিয়েছে বই কেনার জন্য। তো আজকে বাবানের পাপা যাবে বই কিনতে বাবানের জন্য। আবার বিকেলে যাব একটু কেনাকাটা করতে। কী কী কেনাকাটা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যাব বিকেলে, বাবানের বাবা একটু দুপুরবেলা গাজলে যাবে, বিকেলবেলা আবারও গাজলে যেতে হবে। তো বাবানের বইগুলো আগে নিয়ে আসবে। বাবানের বাবা বললো আমি বইগুলো নিয়ে আসি, তারপরে পরে বিকেলবেলা যেও, তখন কিছু যা যা লাগে তখন কিনে নিও। তো সেই কারণে আমি দুপুরবেলা যেতে চাইছিলাম। বাবানের বাবা বললো যে দুপুরবেলা গিয়ে কী করবো, বিকেলবেলায় যেও একবারে। তো সেই জন্য বিকেলবেলায় যাবো, আর বাবানের বাবা গিয়ে বই নিয়ে আসবে বাবানের জন্য। তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তারপর রান্না বসাবো। তারপরে রান্না সকালবেলা যেহেতু এগুলো খাওয়া হয়েছে তো অনেকটা দেরি করে, তো সেই জন্য খুব একটা খিদে পাইনি। তো একটু ধীরে সুস্থে রান্নাটা বসাই। আজকে আর জলখাবার করতে পারলাম না, যেহেতু উঠেছি এত দেরি করে। তো সেই কারণে বাবানের বাবা ছাতু খেয়েছে, আর বাবানকে ছাতুই দিয়েছিল। তো বাবা ছেলে দুজনে মিলে ছাতুই খেয়েছে। আর অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, সেই মায়ের বাড়িতে গেছিলাম, এসে সব কিছু তো কেচে দিলাম আজকে।
মায়ের বাড়িতে গিয়ে থাকা হয়েছিল, 2-3 দিন ব্লগ দিতে পারিনি মায়ের বাড়িতে যাওয়ার জন্য। বাবান আমরা দুজনেই গেছিলাম, বাবানের বাবাও গিয়েছিল, অবশ্য বাবানের বাবাও চলে আসতো, যেহেতু বাড়িটা তো রাতে করে ফাঁকা রাখা যায় না। বাবানের বাবা সেরকম থাকেনি বললেই চলে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ওখানে করতো, আবার চলে আসতো বাড়িতে, এরকমই যাওয়া আসাই করেছে বাবানের বাবা, খুব একটা থাকতে পারিনি ওখানে, বাড়িটা ফাঁকা রাখতে পারি না দেখে সেই জন্য। তো বাবানের বাবা এখন বেরোবে হচ্ছে বই কিনতে, তো বললো যে আমি এখন বেরোচ্ছি, তুমি রান্না বাড়িটা করে নাও। তো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো বললো কিছু আনতে হবে কিনা, আমি বলছি না সেরকম কিছু আনতে হবে না, তুমি শুধু বইগুলো নিয়ে বই নিয়ে এসো তাহলেই হয়ে যাবে। তো বাবানের বই খাতা, বিকেলবেলা যাব স্কুলের জন্য নতুন কিছু কেনাকাটা করতে হবে, ব্যাগগুলো, তারপরে হচ্ছে স্কুলের প্যান্ট, ওগুলো সব কেনাকাটা করতে হবে। তো আরও কিছু কেনাকাটা করব, তো সেগুলো হচ্ছে সবটা বিকেলবেলা গিয়ে করব। এখন শুধু বাবানের বাবা বই নিয়ে আসবে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সবটা গুছিয়ে নিই, এখন ভালো আলমারিতে তুলে রেখে তো তাড়াতাড়ি আবার রান্নাটা বসাবো। আজকে হচ্ছে শাক করব, মায়ের বাড়িতে গিয়েছিলাম না, ওখান থেকে অনেকগুলো শাক তুলে নিয়ে এসেছি, মানে বচুয়ার শাক নিয়ে এসেছি, সর্ষে শাকও নিয়ে আসা হয়েছে। তো সেই জন্য আজকে আর সর্ষে শাক করবো না, শুধুমাত্র বথুয়া শাকটা করব। অনেকগুলো নিয়ে এসেছি, ওখানে মাঠে না সর্ষার জমিতে প্রচুর শাক হয়, বথুয়া শাকগুলো প্রতি বছর মা তুলে তুলেই পাঠায়। তো আমি এবার গেলাম, তো এমনি যাওয়া হয় প্রতিবারই, কিন্তু সেরকমভাবে শাক তোলা হয়ে ওঠে না। তো এবার আবার কি মনে হলো, পাশের বাড়ি থেকে ছিল ওরা দুজন বাচ্চা, মানে তোমার থেকে অনেক ছোট বোন হয়, তো ওদেরকে নিয়ে তারপরে মাঠে গিয়েছিলাম, অনেকগুলো ক্যারি ব্যাগ ভর্তি করে শাক তুলে নিয়ে এসেছি। তো আমি একটু ছোট্ট ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে পরে শর্ট ভিডিওটা আমি শেয়ার করে দেবো। মাঠে শাক তোলার একটা ভিডিও করেছি, ভীষণ সুন্দর হয়েছে। আর এত শাক সর্ষার জমিতে প্রচুর শাক হয়েছে, মানে সবটা জমিতে হয়নি, মাঝে মাঝে 2-1টা জমিতে না, মানে এত শাক হয়েছে, মানে দেখেই মন ভরে যায়, জানো তো, এত শাক হয়েছে। তো সেই শাকগুলো সবগুলো মানে তুলে নিয়ে এসে, একটা জমিতে অনেক শাক হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, এদিকে সব কাজ সেরে নিলাম, চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে হচ্ছে আলুটা ডিমটা সেদ্ধ করে নেবো। তো আজকে ডিমের ঝোল করব, বেগুন ভাজা করবো আর শাক করব। তো এইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে ওই যে শাকগুলো তুলে নিয়েছি, এটা কিন্তু অল্প, আরও অনেক শাক আছে যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, অনেক দিন খাওয়া যাবে শাকগুলো। তো যাই হোক, তাড়াতাড়ি করে তুলেছি, তো 2-1টা মানে ছিঁড়ে নিয়েছি, কিন্তু 2-1টা শিকড় আবার থেকে গেছিলো, তো সেটাই ভালো করে বেছে নিচ্ছি শাকের মধ্যে থেকে। তখন তাড়াহুড়ো করে তোলা হয়েছে তো শাকগুলো, তো সেই জন্য একটু ভালো করে বেছে নিচ্ছি। তো বেছে নিয়ে এখন একটু শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেবো। তো এইদিকে হচ্ছে আমি শাকটা ধুয়ে নিয়েছি, আর ওইদিকে ভাত আর কিন্তু হচ্ছে ডিম সেদ্ধটা কিন্তু হচ্ছে। শাকটা কেটে নিয়ে তারপর ডিমগুলো ছিলে নেব। তো ওইদিকে বাবানের বাবা এখনও আসেনি, মানে গাজলে গেছে সেই বই কিনতে, এখনও আসেনি, একটু সময় লাগে। তো আসবে, তখন তোমাদের সাথে বইগুলো শেয়ার করে নেব। যতগুলো বই লাগে বাচ্চাদের, বাবা দেখলেই ভয় লাগে। আমাদের সময় কত বই, মানে অল্প বই ছিল, এখন আর বাচ্চাদের এতগুলো করে বই। বাবানের তো মোট 18টা বই কিনতে হবে, ভাবা যায় এইটুকু বাচ্চা 18টা বই পড়বে, ভাবতেই কেমন লাগে, তাই না? 18টা বই এখানে আছে। তো যাই হোক, এদিকে শাকটা কেটে নিয়েছি, ডিমগুলো ছিলবো, তো এদিকে বেগুন ভাজবো, আর ছোটো ছোটো বেগুনগুলো কেটেছি, ওগুলো করবো হচ্ছে শাক দিয়ে। তো সেই জন্য একবারেই ভাবলাম দিয়ে দিই, তাহলে একবারেই ভাজা হয়ে যাবে, সেই কারণে। তো এদিকে বেগুন ভাজাটা হচ্ছে, আর এদিকে দেখো ডিম আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো তো প্রথমেই ছিলে দিয়েছি। আমি কি করি বলো তো, যখনই হচ্ছে আলু সেদ্ধ দিই, তখনই আমি কি করি, আগে থেকে ছিলে রাখি, এই মানে ছিলে তারপরে দিই, নইলে তো আমার মনে হয় সুবিধা হয়, সেই কারণে। তো দেখো ডিমগুলো খুব সুন্দর ছিলে যাচ্ছে, তো ডিমগুলো হচ্ছে ছিলে নিচ্ছে, আর আলুগুলো তো প্রথমেই ছিলে দিয়েছে। আর ডিম ছিলতে কিন্তু আমার বেশ লাগে, কিন্তু আলু ছিলতে আমার একদমই ভালো লাগে না, সেই কারণে আমি সবসময় কী করি বলো তো, আলুগুলো আগে ছিলে তারপরে সেদ্ধ দিই, সেই আলু সেদ্ধর জন্য হোক আর ডিমের ঝোলের জন্য, যেটার জন্যই হোক, আগে থেকে ছিলে নিয়ে তবেই আমি ভাতের মধ্যে দিই। ভাতের মধ্যে আলু সেদ্ধ খাওয়ার জন্য ওটা তো ভাতের মধ্যেই দিই। আর এটা যেহেতু ডিমের ঝোল করবো, তো আলাদা করে ডিমের সাথেই সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো আর আলু। তো যাই হোক, ডিমগুলো একটু ভালো করে কেটে কেটে দিচ্ছি, অনেক সময় ভাজার সময় না ফেটে গায়ের উপরে ছিটে আসে, সেই কারণে। তো যাই হোক, ডিমগুলো চারদিক দিয়ে খুব ভালো করে কেটে কেটে দিলাম। ওইদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে এসছে প্রায়, মানে এক সাইডটা হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো। এই শীতের সময় আমার কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, মানে আমাদের বাড়িতে সবাই, মানে বাবানের বাবা বলো, বাবান বলো, আমি সবাই কিন্তু বেগুন ভাজা খেতে ভালোবাসে, আমারও কিন্তু বেশ লাগে বেগুন ভাজা খেতে। তো যাই হোক, এদিকে বেগুনগুলো ভালো করে তুলে নিলাম, ছোটো ছোটো বেগুনগুলো আরেকটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে শাকটা হচ্ছে দিয়ে দেবো। তো মানে বেগুনগুলো আগে তুলে নেব। তো যাই হোক, বেগুনগুলো তুলে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কুচি করে যে শাকগুলো কেটে রেখেছিলাম না, সেই শাকগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একদম ঢাকা দিয়ে দেবো। এদিকে হচ্ছে ডিমের ঝোলের জন্য মশলাটা করা হয়নি, ডিমের ঝোলের জন্য শাকটা হতে হতে মশলাটাও আমার হয়ে যাবে। ওদিকে ভাতটাও নামিয়ে নিতে হবে, ভাতটা আমার একদমই হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি।
তো যাই হোক এর মধ্যে একটু লবণ দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একবার ঢেকে দেবো। ঢেকে দিলে না জলটা যে বেরোবে ওতে কিন্তু শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর বথুয়া শাকটা খেতে এত ভালো হয়েছিল, আমার কিন্তু বেশ লাগে বথুয়া শাকটা খেতে। তো যাই হোক সেদ্ধ হয়ে একদমই কমে এসে তারপরে দিলাম ভেজে রাখা বেগুন, আর দেবো এর মধ্যে একটু আদা থেতো করে। আদা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো যাই হোক তোমরা কে এভাবে বেগুন দিয়ে শাক খাও অবশ্যই জানি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে শাক খেতে। আমি বেশিরভাগ শাকগুলো সবসময় বেগুন দিয়েই করি, মানে এই শীতের সময় তো বেগুনটা খুব ভালো পাওয়া যায় আর শাকটাও বেশ ভালো পাওয়া যায় এই সময়, তো সেই জন্য। তো যাই হোক শাকটা আমার হয়ে গেছে, শাকটা একবারে তুলে নিচ্ছি, তারপরে একবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এর মধ্যে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তো এই যে ডিমটাগুলো আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছি, তার মধ্যে দিলাম ডিমগুলো দিয়ে, তারপরে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। তো যাই হোক আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের নামগুলো নিচ্ছি। মিষ্টি অনুজ, মহুয়া, কাকুলি সামন্ত, অর্চনা হালদার, সোমা অধিকারী, শ্রেয়সী ব্লগ, বৌমার ব্লগ, SM সিম্পল হাউসওয়াইফ, প্রিয়াঙ্কা গাঙ্গুলি, পায়েল পাল, হাউসওয়াইফ ঝুমা, কাকুলি বসাক, দীপু চৌধুরী, করবি ডেইলি লাইফ, কাকুলি, মমতা, রুমা ঘোষ, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা যারা কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক ডিমগুলো তুলে নিয়েছি, ভালো করে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এখন মশলাটা দিলাম। এর মধ্যে এখন দিব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর পাশে আমি দেখো জল বসিয়ে দিয়েছি, যাতে ডিমের ঝোলে গরম জলটা দিতে পারি সেই জন্য। তো যাই হোক বাবানের বাবা এর মধ্যে চলেও এসে, চলো তোমাদের বইগুলো দেখায়। এদিকে বাবানের পাপা এসে খাতাগুলোতে নাম লেখা শুরু করে দিয়েছি। খাতাগুলো তো নিতে হবে অনেকগুলো, 18টা বই, 7-8টা খাতাই লাগবে, এর মানে কি বলবো, এতগুলো করে খাতা লাগবে। তো যাই হোক কয়েকটা খাতা এনেছি, তার মধ্যে সবগুলো বই পাইনি, দোকানে মানে শেষ হয়ে গিয়েছিলো। যেহেতু বাবানের যে স্কুলের বইগুলো না একটা দোকানেই পাওয়া যায়, অন্য কোনো দোকানে পাওয়া যায় না, একটা দোকানেই বাবানের স্কুলের সব বইগুলো পাওয়া যায়। তো যাই হোক সেখান থেকেই বইগুলো আনা হয় প্রতি বছর। তো আজকে গিয়েছিলো, গিয়ে দেখে যে সেট মানে একটা সেট ধরে থাকে, বই ছিল না, কয়েকটা বই পাইনি, কয়েকটা পেয়েছে, যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে এসে বাকিগুলো বললো যখন আসবে তখন নিয়ে আসতে হবে। তো যাই হোক এটা ক্রাফটের বই। এই যে দেখেছো এখন এগুলো বানিয়ে বানিয়ে নিয়ে যেতে হবে প্রত্যেকটা পরীক্ষাতে এত ঝামেলা লাগে এই সময়গুলো, এগুলো সব বানিয়ে বানিয়ে তারপর নিয়ে যেতে হবে। মানে 3বার যেহেতু পরীক্ষা হয়, তো 3বারের বলে 3টা দেওয়া আছে। তো যাই হোক আরও কিছু আছে, ওগুলো বানাতে হবে, কেটে কেটে বসাতে হবে। আমি খুব একটা ভালো করে দেখিনি, কয়েকটা পেজই দেখলাম। তো যাই হোক বাবান এই যে বই পেয়েছে, সারাটা দিন আজকে বই নিয়েছিল। আর বাবানের বাবা প্রথমে এসে কি করছে, খাতাগুলোর নাম লিখছে, মানে নামগুলো সব কিছু লিখে রেডি করে রাখছে। তার মধ্যে মলার যেহেতু বাবানের বাবা লাগাতে পারে না, আমাকেই লাগাতে হবে, কারণ বাবানের বাবা কোনো বছর মলার লাগায় না, ও নাকি ভালো পারে না মলার লাগাতে, আমাকেই লাগাতে হয়। তো আজকে আর লাগাবো না, পরের সময় করে লাগাবো, কারণ আজকে একদমই প্রায় সময়ই পাইনি লাগানোর। তো যাই হোক এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে এসে এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তার মধ্যে দিলাম আলুগুলো দিয়ে খুব ভালো করে আরও অনেকক্ষণ কষিয়ে নেব। জলটা বসিয়ে না, ওটা একদম গ্যাসটা লো করে দিয়েছিলাম, যাতে ধীরে ধীরে জলটা গরম হয়, যেহেতু কষাতেও একটু সময় লাগবে সেই জন্য। তো যাই হোক এদিকে গরম জলটা দিয়ে দিলাম, যাতে ফুটে ওঠে তাড়াতাড়ি। তো খুব একটা সময় লাগেনি, ডিমের ঝোলটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে গরম জলটা দিয়েছিলাম তো সেই জন্য আর খুব একটা সময় লাগেনি ফুটে উঠতে। তো এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। ডিমের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এইদিকে ডিমের ঝোলটা ফুটতে ফুটতে কয়েকটা বাসন আছে, ভাবলাম বাসনগুলো মেজে নিই। তো যাই হোক গ্যাসটা লো করে ডিমের ঝোলটাও ভালো করে ঢেকে দিয়েছি, যাতে একটু সময় লাগে ফুটতে। আমি সবসময় ঝোল দেওয়ার পর যখনই ঝোলটা ফুটে ওঠে তখন কিন্তু গ্যাসটা একদমই লো করে দিয়ে ঢেকে দিই, এতে রান্নাটাও হয়, এদিকে গ্যাসটাও বাঁচে, যেহেতু গ্যাসটা যত বাড়িয়ে দেবো তত তো গ্যাসটা নষ্ট হবে। তো সেই কারণে আমি সবসময় করি। এদিকে ভাতের জন্য যখনই ভাতটা উঠলে ওঠে তখন গ্যাসটা আমি একদমই লো করে ঢেকে রাখি ঢাকনা দিয়ে। এদিকে ভেতরে রান্নাও হচ্ছে, প্লাস গ্যাসটাও একটু কম লাগছে সেই কারণে। আর ঝোল রান্না করার সময় আমি ওটাও করি, যখনই ঝোলটা ফুটে ওঠে তখনই কী করি, গ্যাসটা আমি একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। এতে ভেতরে তো রান্না হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিলে, তো সেই কারণে এভাবে গ্যাসটাও একটু বেঁচে যায়। তো সেটাই আমি চেষ্টা করি সবসময় করার। তো যাই হোক কয়েকটা বাসন ছিল, সব কটা বাসন খুব ভালো করে ঘষে মেজে নিচ্ছি। তো এইটাতে দুধ গরম করা হয়, তো এটা একটু সময় লাগে, মাছটা যেহেতু শুকিয়ে যায় তো একটু মানে ঘষতে অনেকটা সময় লাগে। কিছুক্ষণ ভিজিয়ে রাখি অবশ্য জলের মধ্যে, তো ভিজিয়ে রাখলে খুব একটা সময় লাগে না। তো ভাবলাম বাসনগুলো যখন মাজা হয়ে গেছে তো ধুয়ে রেখে দিই, কাজটা এগিয়ে থাকবে। তো যাই হোক এইদিকে দেখো চুলটা কিন্তু আমি এখনও খুলিনি, রান্নাবাড়ি হবে, খাওয়া দাওয়া করব, তারপরে চুলটা খুলে বসে থাকবো, কারণ রোদ তো নেই, ঘরের মধ্যে বসে থাকতে হবে, লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে হবে ঠান্ডার মধ্যে, আর কী করবো।
সকাল থেকে তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, আর বাসি কাজ তো আমি করিনি, বাবানের পাপাই করে নিয়েছে। আমি শুধু এই যে উঠে রান্নাবাড়ি স্নান করলাম, আর পুজোটাও বাবানের পাপা যেহেতু দিবে তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো টুকিটাকি যা কাজ ছিল সেগুলোই করেছি। তো এইদিকে বাসনগুলো সব কটা ভালো করে মাজার পর এখন ধুয়ে ধুয়ে রাখছি। তো এইদিকে এখন রাখবো, জলটা ঝরে গেলে সব হচ্ছে র্যাকটাতে গুছিয়ে রাখবো। তো ওই যে কিছু ছোটো ছোটো কিছু বাসন আছে যেগুলো সকালবেলা একটু খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো, আর রান্নাতে দুই একটা ব্যবহার হয়েছে সেই বাসনগুলো আছে। তো এইদিকে চলো ঝোলটাও ফুটে উঠেছে, এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে ডিমের ঝোলটা নামিয়ে নেব। তো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন গরম মশলা দেওয়া বাকি আছে, তো অল্প একটু দেবো, কারণ খুব একটা গরম মশলা বাবানের বাবা না পছন্দ করে না, আমার বর বলে নাকি ওর নাকি গন্ধ লাগে সেই কারণে। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পর তারপর এখন ভাতটাও বেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সবারই খিদে পেয়েছে, যেহেতু সকাল সকাল ভাত খাওয়ার অভ্যাস তো একটু বেলা হলো না তখন আর কেউ থাকতে পারে না, যতই সকালবেলা অন্য কিছু খাক না কেন, যেহেতু ছাতু খেয়েছি মুসলি খেয়েছি তারপরও আর 10টার দিকে উঠে এত কাজ করে রান্না করতে গেলেও না অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তো খাওয়া দাওয়ার পর কোনো কাজ করিনি, শুয়েছিলাম। তো বিকেল 4টার দিকে, 4টে না এখন 4:30 বাজে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর এখন বেরোবো। তো বাবানকে রেডি করে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত হাওয়া দিচ্ছে, তার মধ্যে একটুকু রোদ নেই, একদম পুরো বাবানকে ঢেকে দিয়েছি হাত থেকে মাথা থেকে পা পর্যন্ত। মাস্কটাও পরে দিয়েছি যাতে নাকে ঠান্ডা হাওয়াটা না যায় সেই কারণে। জুতা মোজা সব কিছু পরে দিয়েছি, বাবানের পাপাও রেডি, আমিও একদম জুতা মোজা পুরো রেডি হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডার জন্য। আর বাইকে উঠলে তো আরও ঠান্ডা হাওয়া লাগে, তোমরা তো জানোই। তো সেই কারণে তো এইদিকে দেখো জুতাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আমিও একটা চাদর নিয়ে নিয়েছি একদমই যাতে কান নাক ঢেকে নেবো, কান নাক এগুলো কিন্তু ঢেকে নিলে কিন্তু ঠান্ডাটা খুব একটা লাগে না। তো যাই হোক, আমার একদমই খেয়াল ছিল না, আমি কালকে মায়ের বাড়ি থেকে না ঘাস ফুলের গাছগুলো এনেছিলাম, পাশের বাড়ি থেকে আমাকে দিয়েছিল, তো বলেছিল নিয়ে যেতে, তো আমি নিয়ে এসেছি, একদমই আমি ভুলে গেছি যেগুলো লাগাতে হবে, আমার খেয়ালই ছিল না, হঠাৎ আমার এখন প্লাস্টিকে দেখে মনে পড়লো। কালকে রাতে নিয়ে এসে আজকে বিকেল হয়ে গেছে, ভাবো আমি ভুলেই গেছি, তো জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ভাবলাম আজকে তো আর হবে না, ফিরতে ফিরতে যেহেতু রাত হয়ে যাবে কালকে লাগিয়ে নেব, জলের মধ্যে দিয়ে রেখেছি, খুব একটা অসুবিধা হবে না। তো যাই হোক, তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, গিয়ে যাবো একটা দোকানে, যাব হচ্ছে বৌদির জন্য একটা সোয়েটার নিতে যাব। তো বিয়ের পর না বৌদিকে সেরকম কিছু সেরকম বলতে গেলে কিছু নেওয়া হয়নি এখনও, তো সেই জন্য ভাবলাম কী দেবো শাড়ি দিতে চাইছিলাম বৌদিকে, তো বৌদি তো অনেক শাড়ি বিয়েতে পেয়েছে আর অনেকগুলো চাদরও পেয়েছে, কিন্তু একটা সোয়েটারও পাইনি। তো সোয়েটার অবশ্য বাবা এনে দিয়েছে, মা এনে দিয়েছে সবসময় পরে বাড়িতে। তো আমি ভাবলাম কি তাহলে আমি একটা সোয়েটারই দিয়ে দিই, যেহেতু বাড়িতে সবসময় পরছে একটা সোয়েটার, তো একটা যেহেতু বাবাই মা এনে দিয়েছে আপাতত, ভাবলাম একটা সোয়েটারই কিনে দিই বৌদিকে। তো সেই জন্য ভাবলাম বৌদিকে একটা সোয়েটার দেওয়া যাক। তো শাড়ি দেবো না, অনেক শাড়ি আছে, পরে দেবো শাড়ি, কি আছে এখন ঠান্ডার সময়, তো একটা সোয়েটারই গিফট করি বৌদিকে। তো সেই জন্য অবশ্যই জানিও সোয়েটারটা কেমন হয়েছে। আর নেওয়া হয়েছে বাবানের স্কুল ব্যাগ, তারপর হচ্ছে একটা প্যান্ট নেওয়া হয়েছে বাবানের স্কুলের জন্য। তো এই স্কুল ব্যাগটা নেওয়া হয়েছে বাবানের জন্য, আর এইটা স্কুলের প্যান্ট, নীল প্যান্ট, সাদা প্যান্টটা নেওয়া হয়েছে এর আগে, দুটো প্যান্টই নেওয়া হলো কারণ সব প্যান্টগুলো ছোটো হয়ে গেছে বাবানের। আর এই সোয়েটারটা বৌদির জন্য নেওয়া হয়েছে, কেমন হয়েছে সোয়েটারটা অবশ্যই জানিও। তো ভাবলাম বৌদিকে কিছু একটা দিয়ে, না দিলে কেমন দেখা যায় না ঠান্ডার সময়, তখন একটু গরম পড়লে তখন আবার একটা শাড়ি কিনে দেবো বৌদিকে। তো যাই হোক, ননদ হিসাবে তো এইটুকু করতেই পারি, তাই না? তো যাই হোক, এটা দিলাম। আর মা বাবা ওরা তো সবসময় দিচ্ছে বৌদিকে সোয়েটার চাদর, দাদাও দিচ্ছে, ওরা ওদের দিবেই, সেটা স্বাভাবিক, কিন্তু আমি ননদ হিসেবে তো একটা কিছু দিতেই হয়, তাই না? তো সেই জন্য ভাবলাম বিয়ের পরে কিছু দেওয়া হয়নি, তো একটা সোয়েটারই দিয়ে দিব বৌদিকে। তো যাই হোক, কেমন হয়েছে সোয়েটারটা জানিও। তো তারপরে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম ভিডিওটা করে নিই। তারপরে আর কি অনেকটা সন্ধ্যার দিকে আসলাম, এসে সন্ধ্যা টন্ধা দেওয়া হচ্ছে, তারপরে আর বসেছিলাম অনেকক্ষণ, বাবানকে পড়াচ্ছিল অনেক রাত পর্যন্ত, পড়ানোর পর খাওয়া দাওয়া করা হয়েছে 9টার দিকে, তারপরে ঘুমানো। তো যাই হোক, কেমন লাগলো জানি আজকের ব্লগটা, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।